আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করতে চলেছি যেটা তার স্বাদ এবং বানানোর পদ্ধতির জন্য ভীষণ বিখ্যাত, ওড়িশার ছানাপোড়া। তাহলে আসুন আপনাদেরকে আমি দেখাই বাড়িতে আপনারা কিভাবে ভীষণ সহজ পদ্ধতিতে এই ছানাপোড়া বানাতে পারবেন। ছানাপোড়া বানানোর জন্য একটু ফুল ক্রিম দুধের আমি এখানে নিয়েছি, আপনারা চাইলে নর্মাল দুধও নিতে পারেন, কিন্তু ফুল ক্রিম দুধে সবসময় মিষ্টির স্বাদ খুব ভালো হয়, সে আপনি যে কোনো মিষ্টি বানান না কেন। তো আমি এখানে 1 লিটার পরিমাণ ফুল ক্রিম দুধ নিয়েছি এবং এটাকে খুব ভালো মতো এখানে ফুটিয়ে নিতে হবে। এমনভাবে ফোটাবেন যেন বেশ ভালো মতো বলক চলে আসে এবং বেশিক্ষণ ধরে গাঢ় করার দরকার নেই, যেহেতু এটা ফুল ক্রিম দুধ এর গাঢ় করতে হবে না। যদি নর্মাল দুধ আপনারা নিয়ে থাকেন তাহলে একটু ভালো করে ফুটিয়ে সেটাকে গাঢ় করে নেবেন। তারপর এই দুধটাকে আমরা ছানা তৈরি করব। এই ছানা তৈরি করার জন্য আমি এখানে ক্যালসিয়াম ল্যাকটেট পাউডার একটু গরম দুধের মধ্যে গুলে নিচ্ছি। আপনারা যদি চান তো এখানে লেবুর রস বা ভিনিগারও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে এই আইটেমটার মধ্যে বা এই রান্নাটার মধ্যে একটু টকটক স্বাদ থাকবে, তাতে কিন্তু খাওয়াতে কোনো খারাপ লাগবে না, কারণ মিষ্টির মধ্যে টকটক ভাবটা থাকলে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি এখানে ক্যালসিয়াম ল্যাকটেট পাউডার আমার কাছে বাড়িতে ছিল, তো আমি ক্যালসিয়াম ল্যাকটেট পাউডার দিয়েই এখানে ছানাটাকে কাটিয়ে নিচ্ছি। তো ছানা কাটানোর একটা, এই ধরনের মিষ্টির জন্য ছানা কাটানোর একটা নিয়ম হচ্ছে যে আপনারা সবসময় দুধটা যখন ফুটে যাবে তারপর ওই ছানাটাকে হালকা একটু ঠান্ডা করে নেবেন, তারপর ছানাটা কাটাবেন। যদি ফুটন্ত দুধে আমরা ছানা তৈরি করি বা ক্যালসিয়াম ল্যাকটেট বা ভিনিগার যেটা দিয়ে আপনি ছানা কাটাচ্ছেন না কেন, যদি ফুটন্ত দুধে আমরা ছানা তৈরি করি তাহলে কিন্তু ছানাটা একদম শক্ত হয়ে যাবে আর সেটা দিয়ে কোনো রকম মিষ্টি তৈরি হবে না। এখানে যে ছানাটা তৈরি হয়েছে আপনারা দেখে টেক্সচারটা বুঝতে পারছেন যে ভীষণ ক্রিমি হয়েছে বা ভীষণ নরম হয়েছে ছানাটা। যে কোনো ধরনের মিষ্টি হোক, তা সে রসগোল্লা হোক বা গোলাপজাম বা যে কোনো সন্দেশ, সব সময় চেষ্টা করবেন ছানা এরকমভাবে কাটানোর, না হলে ফুটন্ত দুধে ছানা তৈরি করলে সেটা পনির হয়ে যায়, কারণ ওটা ছিবড়ে ছিবড়ে হয়ে যাবে, তার আর কোনো টেস্ট আপনি পাবেন না মিষ্টি বানানোর ক্ষেত্রে। তো আমার এখানে ছানা হয়ে গেছে, আমি জলটাকে একটু ঝরিয়ে নিচ্ছি। ছানার জলটাকে ফেলে দেবেন না একদমই, সেটাকে রান্নার মধ্যে বা অন্য কোনো কাজে ব্যবহার করে নিতে পারেন, যেমন ডালে বা কোনো তরকারিতে এই জলটা ব্যবহার করে নিতে পারেন, কারণ এর মধ্যে অনেক পুষ্টিগুণ থাকে। এবার দেখুন ছানাটা পুরোপুরি আমি কিন্তু শুকনো করে নিইনি, কারণ একদম শুকনো ছানার এখানে কোনো প্রয়োজন নেই। একটু জল থাকতে থাকতেই আমি ছানাটাকে খুব ভালো মতো এখানে মেখে নিচ্ছি। আপনারা এখানে চাইলে হাতের ব্যবহারও করতে পারেন, হাত দিয়েও আপনি ছানাটাকে মেখে নিতে পারেন, কিন্তু আমরা যেহেতু এখানে ভীষণ পরিমাণে ছানাটাকে ডলবো না বা মাখবো না, মানে যেরকম সন্দেশ বানানোর জন্য বা রসগোল্লা বানানোর জন্য ছানাটাকে আমাদের মাখতে হয়, সেরকম আমাদের মাখার এখানে প্রয়োজন নেই। শুধু এইটুকুনি দেখতে হবে যাতে ছানার মধ্যে কোনো আলাদা করে কোনো লাম্পস না থাকে বা কোনো দলা দলাভাবে ছানা না থাকে। আমি এখানে 50 গ্রাম মতো চিনি দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের অবশ্যই স্বাদ মতো এখানে চিনি দিতে পারেন বা মিষ্টি দিতে পারেন। যদি আপনারা মনে করেন এখানে কিন্তু আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কালার বা স্বাদ একটু অন্যরকম হবে। আচ্ছা, আমি আপনাদের বলে দিই এখানে যে পরিমাণের আমি সুজি এখানে অ্যাড করছি, যে চামচটা আমি আপনাদের দেখলাম সেই চামচের 3 চামচ আমরা সুজি ব্যবহার করছি। এই চামচটা সাধারণত সবার বাড়িতেই থাকে, তো এক্ষেত্রে আপনার মাপের কোনো অসুবিধা হবে না। 1 লিটার দুধের মধ্যে যে ছানা তৈরি হবে তার মধ্যে ওই চামচের 3 চামচ আপনারা সুজি দেবেন। সুজি দেওয়ার পরে কিছুক্ষণ আমরা 15 মিনিট মতো ঢাকা রেখে দিয়েছিলাম। তো দেখুন এখানে জলটা পুরো টেনে যাচ্ছে এবং যে ব্যাটারের যে কনসিস্টেন্সিটা বা থিকনেসটা অনেকটা গাঢ় হয়ে এসছে। এরপরে আমি একটু এলাচ দিয়ে দিচ্ছি। এলাচের ভেতরে যে বীজটা রয়েছে সেটাকে গুঁড়ো করে একটু দিয়ে দেবেন। এলাচের ওপরের খোসাটা দেবেন না, মুখে পড়লে খারাপ লাগে, বা আপনার সম্পূর্ণ আপনাদের স্বাদের ওপরে। এরপর আমি একটু সামান্য নুন দিয়ে দিয়েছি। যে কোনো রান্নার ক্ষেত্রে দেখবেন, মিষ্টি রান্নার ক্ষেত্রে একটু নুন দিয়ে দিলে তার মধ্যে তার মিষ্টত্বটা অনেকটা ফুটে ওঠে। যেমন দেখবেন পায়েসের ক্ষেত্রে, ক্ষীরের ক্ষেত্রে আমি আমাদের মা মাসিদের দেখেছি একটু করে হলেও সামান্য একটু নুন দিয়ে দিতে, তাহলে তার মিষ্টত্ব নাকি আরও ভালো বেড়ে যায় বা ফুটে ওঠে যাকে বলে। তো এরপর আমি এখানে কেকের, আপনার যদি বাড়িতে আপনাদের কেক মোল্ড থাকে তাহলে কেক মোল্ডের মধ্যে করতে পারেন, কিন্তু যাদের বাড়িতে কেকের মোল্ড নেই সেক্ষেত্রে আপনারা কি করবেন, এরকম বাড়িতে টিফিন বক্স থাকলে তার মধ্যেও আপনারা এইরকমভাবে ছানা পোড়া তৈরি করতে পারেন। সেক্ষেত্রে আপনারা এইভাবে, বা অনেক ক্ষেত্রে বাটার পেপার অনেকে যদি বাড়িতে না থাকে, কলা পাতা অ্যাভেলেবেল থাকবে, কারণ অনেকেই এমন জায়গায় থাকেন অনেক গ্রামের দিকে, যদিও আজকাল বাটার পেপার সব জায়গাতেই অ্যাভেলেবেল, তবুও কলা পাতা এরকমভাবে গোল করে কেটে নেব আমরা সাইজ করে, সেটা কিন্তু বাটার পেপারের মতনই কাজ করবে। এর জায়গায় ট্রেডিশনালি কি হয়, ওড়িশাতে
পাতাতে কলা পাতার বদলে ওনারা কিন্তু শাল পাতা ব্যবহার করেন, সেক্ষেত্রে স্বাদটা অন্যরকম হয়। যেহেতু আমার কাছে শাল পাতা অ্যাভেলেবেল ছিল না, আমার এখানে কলা পাতা আমি নিয়েছি এবং কলা পাতাটাকে এভাবে কেটে বাটির শেপ করে নিচ্ছি, যাতে ভেতরে যেরকমভাবে বাটার পেপার বেছানো হয় বাটির ভেতরে কেক বানানোর সময়, সেরকমভাবে আমি এখানে কলা পাতাটা ব্যবহার করে নেব। কলা পাতাটা ব্যবহার করলে এর কিন্তু একটা ফ্লেভারও আমাদের এই ছানা পোড়ার মধ্যে চলে আসবে। আমার এখানে কিন্তু দেখুন গোল করে কাটা হয়ে গেছে, শেপটা খুব সুন্দর এসছে না? তো ঠিক এরকমভাবে এবার আমি বাটির মধ্যে বসিয়ে দেব। কথা বলতে বলতে আপনাদের আরেকটা রিকোয়েস্ট করব যে ভিডিওটা পুরো স্কিপ করবেন না, পুরো এন্ড অবধি দেখবেন। এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছেন, ভালো লাগছে, অনেকে কমেন্টও করছেন, দেখছি ভীষণ ভালো লাগছে। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি এখানে 1 চামচ মতো ঘি দিয়ে নিয়েছি। যদি ঘিটা গলানো থাকে তাহলে 2 টেবিল চামচ মানে 2 টিস্পুন মতো দেবেন, আর যদি আপনাদের ঘিটা জমে থাকে তাহলে সেক্ষেত্রে আমি 1 চামচ মতো এখানে দিয়েছি। ঘি বা মিষ্টির মধ্যে একটা অদ্ভুত মানে সুন্দর টেস্ট পাওয়া যায় ঘিয়ের গন্ধের যে কোনো রকম মিষ্টিতে, তাই না? তো আমি এখানে ঘি দিয়েছি, কিন্তু এর অল্টারনেট অপশান হিসেবে আপনারা কখনোই একদমই সাদা তেল ব্যবহার করবেন না, এবং তার টেস্টটা কিন্তু এর মধ্যে একদম ভালো লাগবে না। এক্ষেত্রে একটু ঘি দরকার হলে দেবেন না, তাও ভালো, কিন্তু ঘি অন্য কোনো কিছু অ্যাড করা যাবে না ঘিয়ের বদলে। আচ্ছা, আমি এখানে একটু ব্রাশ করে দিলাম তলার দিকটা, ঘি ব্রাশ করে দিয়েছি যাতে এই কেকের ব্যাটারটা মানে নিচে লেগে না যায়, বা খুব সুন্দর করে যেন ডিমোল্ট আমরা করতে পারি। তো এর ক্ষেত্রে আপনারা যদি চান তো অল্প একটু বাটারও ব্যবহার করতে পারেন, অসুবিধা হবে না, কিন্তু যদি তার মধ্যে সাদা তেল বা কিছু কিন্তু ইউজ করবেন না, এক্ষেত্রে টেস্ট কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে। তো আমার এখানে গ্রিস করা হয়ে গেছে, আমি তলায় একটু কাজু আর একটু কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান তো আপনাদের ইচ্ছে মতো যে কোনো রকম নাটস আপনারা ব্যবহার করতে পারেন, কিশমিশ ব্যবহার করতে পারেন। আমি এখানে কাজু এবং কিশমিশ ব্যবহার করেছি। আপনারা যদি চান তো ব্যাটারের ভেতরেও আপনারা কাজু কিশমিশ দিতে পারেন, সম্পূর্ণটা আপনাদের টেস্টের ওপরে, আপনারা যেরকমভাবে আপনাদের মনের মতন করে বানাবেন। আমি যেভাবে রেসিপিটা দেখাচ্ছি অবশ্যই একবার দেখবেন এবং বানিয়ে দেখুন বাড়িতে কেমন হয়। আমি ভীষণই ইজি পদ্ধতিতে, যাতে ঘরোয়াভাবে কতটা সহজভাবে মিষ্টিটা বানানো সম্ভব হয় তারই প্রচেষ্টা করি এবং সেগুলোই আপনাদের দেখানোর জন্য চেষ্টা করি। তো আমার এখানে তো অলরেডি আমি সেট করে নিয়েছি, ট্যাপ করে নিয়ে বাটিটার মধ্যে ভালো করে দেখে নেবেন যাতে কোনো রকম এয়ার বাবলস না থাকে। এরপর আমি একটা ডেচকির মধ্যে একটু নুন রেখে সেটাকে একটু আগে গরম করে নিয়েছি। অনেকের বাড়িতে দেখবেন কেক বানানোর জন্য স্ট্যান্ড থাকে, তো সেই স্ট্যান্ডটাও দিয়ে দিতে পারেন। আমার কাছে ছিল না, তো আমি এখানে বাটি নিয়ে করছি। এই জন্যই আমি করছি যাতে যাদের কাছে সে সমস্ত স্ট্যান্ডগুলো নেই, তো তারা সেক্ষেত্রে কি ব্যবহার করবেন, যাদের কাছে যা যা অ্যাভেলেবেল থাকে একদম ঘরে, ধরুন কি এটা নেই বলে হবে না, ওটা নেই বলে হবে না, এরকম চিন্তাভাবনা না করে যা অ্যাভেলেবেল রয়েছে সেই জিনিসের উপরেই আমরা বানাতে পারবো। তো আমি এখানে দেখুন অলরেডি যে হিট করে রেখেছিলাম ডেচকিটা, ওর মধ্যেই আমি এটা বসিয়ে দিলাম। এবার এটাকে আমি মোটামুটি 30 থেকে 40 মিনিট মতো মিডিয়াম আঁচে রেখে বা লো আঁচের মধ্যে আমি এটাকে হতে দেব। একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এটাকে বসিয়ে দিয়ে আপনি আরামসে অন্য কোনো কাজ করতে পারেন 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমি 30 থেকে 35 মিনিট পর আমি এটাকে খুলে দেখেছি, একটুখানি হওয়া বাকি ছিল, কিন্তু তারপরে আমি আরেকটু 10 মিনিটের জন্য এখানে ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে দেখুন মোটামুটি 40 থেকে 50 মিনিট পর আমার এই রকমভাবে চাকু দিয়ে ঢোকানোর পর দেখুন চাকুটা একদম ক্লিন বেরিয়ে আসছে, তার মানে আমার ছানা পোড়া কিন্তু একদম হয়ে এসছে। এরপর একটু এটাকে ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। ওপরের কালারটা দেখুন একটা খুব সুন্দর হালকা ব্রাউনিশ কালার চলে এসছে। এর থেকে বেশি ব্রাউনিশ কালার কিন্তু আমাদের আসবে না, তাহলে কিন্তু তলা দিয়ে একটু বেশি পুড়ে যাবে এবং এতটাই পুড়ে যাবে যে তখন কিন্তু খেতে ভালো লাগবে না। যদিও ছানা পোড়া একটু ক্যারামেল হবে, কিন্তু বেশি ক্যারামেল হয়ে গেলে সেটা শক্ত হয়ে যাবে এবং তিতকুটে ভাব চলে আসবে। তো এটাকে প্রথমে একটু ঠান্ডা করে নেবেন, ঠান্ডা হওয়ার পরেই কিন্তু ডিমোল্ড করবেন, না হলে কিন্তু এটা এতটাই নরম হয় যে ভেঙে যায়। তো আমি একদম পুরোপুরি ঠান্ডা না করার আগেই তুলে নিয়েছিলাম বলে একটুখানি অংশ ভেঙে গেছিলো, তাতে কোনো অসুবিধা নেই। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কতটা ভেতরে ক্রিমি এবং বাইরেটা ক্যারামেলাইজড হয়েছে এবং কত সুন্দর দেখতে হয়েছে এই ছানা পোড়াটা।
ফেসবুকের বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার পেজটাকে ফলো করোনি তাদেরকে রিকোয়েস্ট করবো একদম পেজটাকে আমার প্লিজ ফলো করে নিও, এবং এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বারবার রিকোয়েস্ট করছি আপনাদেরকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, এবং যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে যাতে তারাও এই রেসিপিটা ট্রাই করতে পারে। আমার কিন্তু ছানা পোড়া একদম রেডি। সামনে সরস্বতী পুজো, কালকেই তো সরস্বতী পুজো, আপনারা আজকেই বানান বা কালকে বানান বাড়িতে মিষ্টি এবং সবাইকে উপহার দিন যে সরস্বতী পুজোর স্পেশাল ছানা পোড়া। কেমন লাগলো ভিডিও কিন্তু অবশ্যই বলবেন। আপনারা বাড়িতে সবাইকে বানিয়ে খাওয়ান এবং আমাকে জানান যে বাড়ির সবাই কি বললেন এবং কেমন লাগলো তাদের এই ছানা পোড়ার রেসিপিটা। এরকমই আরও নানান মিষ্টির রেসিপির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিলাম, আপনারা চাইলে অবশ্যই দেখে নেবেন। আর নানান রকমের কি রেসিপি আপনারা দেখতে চান, তা সে মিষ্টি হোক বা নোনতা, আমাকে অবশ্যই বলবেন, আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। আজকের মতো তাহলে আসি, দেখাবে এরকমই একটা অন্য ভিডিও নিয়ে। টাটা।